আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা নির্ভরশীলতা। তো মূলত আমরা আজকে তুল্য পরিবাহিতা নিয়ে কথা বলবো, অর্থাৎ তুল্য পরিবাহিতা আসলে কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। তো তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিতা দুইটা বিষয়ের উপর নির্ভরশীল, এক হচ্ছে আয়নের সংখ্যা এবং দুই হচ্ছে আয়নের গতিবেগ। তাহলে প্রথমত আমরা যে সবল তড়িৎ বিশ্লেষ্য তার ক্ষেত্রে কোন ধরনের কন্ডিশন অ্যাপ্লাই হয় সেটা সম্পর্কে আলোচনা করব। তো সবল তড়িৎ বিশ্লেষের একটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা দ্রবণে সম্পূর্ণ আয়নিত অবস্থায় থাকে। অর্থাৎ আমি যদি 1 গ্রাম তুল্যভর পরিমাণ কোনো সবল তড়িৎ বিশ্লেষ্য নেই, সেটা কিন্তু যতটুকু দ্রবণই থাকুক না কেন, সেটা যদি 500 মিলিলিটার দ্রবণ হয় তখনও সম্পূর্ণ আয়নিত থাকবে, আবার সেটা যদি 1 লিটার দ্রবণ হয় তখনও সম্পূর্ণ আয়নিত থাকবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু 1 গ্রাম তুল্যভর পরিমাণ দ্রব, অর্থাৎ দ্রবর পরিমাণ ফিক্সড, তাই সেই দ্রব যখন 100% বিয়োজিত হবে সেখান থেকে তৈরি হওয়া আয়নের পরিমাণও কিন্তু ফিক্সড থাকবে। তো সেই ক্ষেত্রে 500 মিলিলিটারে যে আয়নের সংখ্যা, 1 লিটারে আয়নের সংখ্যা একই, 2 লিটারে আয়নের সংখ্যাও একই, অর্থাৎ এখানে আয়নের সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। তো আয়নের সংখ্যার উপর কিন্তু সেই ক্ষেত্রে যে সবল তড়িৎ বিশ্লেষ্য তার পরিবাহিতা নির্ভর করে না। তো সবল তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা নির্ভর করে এই দ্বিতীয় যে আমরা পয়েন্টটা লিখলাম আয়নের গতিবেগ তার উপর। তো সবল তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে ঘটনাটা কি হয়, যখন সেখানে যেটার আয়তন কম থাকে, অর্থাৎ দ্রবণের আয়তন কম, তখন তার মধ্যে একই পরিমাণ আয়ন উপস্থিত আছে কিন্তু আয়নগুলো কাছাকাছি আছে। অর্থাৎ 500 মিলিলিটার আয়তনের মধ্যে দ্রবণের যে আয়নগুলো সেগুলো কিন্তু কাছাকাছি থাকবে, কিন্তু যদি 1 লিটার আয়তনের দ্রবণ নেই তখনও আয়নের পরিমাণ ফিক্সড, কিন্তু আয়তন বেড়ে গেল অর্থাৎ জায়গা বেড়ে গেল, তখন কিন্তু আয়নগুলো অপেক্ষাকৃত দূরে থাকবে। তো যখন কম আয়তন থাকবে তখন আয়নগুলো কাছাকাছি থাকায় তাদের মধ্যে যে পজিটিভ এবং নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়নের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। তো যেহেতু এখানে আকর্ষণ বল কাজ করে, এখানে আয়নগুলোর গতিবেগ অপেক্ষাকৃত কম হয়, যার কারণে আমরা জানি যে গতিবেগের উপর কিন্তু আমরা পরিবাহিতা নির্ভরশীল। গতিবেগ বেশি হলে পরিবাহিতা বেশি হবে, গতিবেগ কম হলে পরিবাহিতা কম হবে। তো যেহেতু কম আয়তনের দ্রবণে আয়নগুলো অপেক্ষাকৃত বেশি আকর্ষিত থাকে, এদের গতিবেগ কম হয়, এই কারণে পরিবাহিতাও কম হয়। কিন্তু যখন আমি একই গ্রাম তুল্যভর আয়তন যে দ্রবটা সেটাকে বেশি আয়তনের দ্রবণে রাখবো, অর্থাৎ সেখানে জায়গা বেড়ে যাবে, আয়নগুলো অপেক্ষাকৃত দূরে অবস্থান করা, এদের মধ্যে আকর্ষণ বলের ক্রিয়াটা কম হবে, তাই আয়নের গতিবেগ বৃদ্ধি পাবে। আর আয়নের গতিবেগ বৃদ্ধি পেলে আমরা জানি এদের পরিবাহিতাও বৃদ্ধি পায়। তো এভাবে আমরা দ্রবণকে লঘুকরণ করতে করতে যখন সর্বোচ্চ একটা পর্যায়ে যাব, তখন সে খুবই অতি লঘু পরিমাণ দ্রবণে আয়নের গতিবেগ হবে সর্বোচ্চ। তো এই সর্বোচ্চ যে গতিবেগ সেটাকে বলা হয় অসীম লঘুতার যে তুল্য পরিবাহিতা, এটাকে প্রকাশ করা হয় ল্যামডা নট দ্বারা। তাহলে ল্যামডা নট হচ্ছে কোনো পদার্থের অসীম পরিবাহিতায় যে অসীম লঘুতায় যে তুল্য পরিবাহিতা, সেই রাশিটা। তো এই ল্যামডা নট রাশিটা কিন্তু ওই অসীম লঘুতায় ফিক্সড হয়ে যায়, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ লঘু যতটুকু করা সম্ভব দ্রবণকে, সেই লঘুতার যে পরিবাহিতাটা আমরা পাবো সেটা হচ্ছে ল্যামডা নট। এর চেয়ে আরো যদি বেশি লঘু করতে আমরা চাই, সেক্ষেত্রে আর আয়নের গতিবেগ সর্বোচ্চ পর্যায়ে চলে যাওয়ার কারণে গতিবেগ কিন্তু আর বৃদ্ধি পাবে না, অর্থাৎ ওইটাই হচ্ছে আয়নের সর্বোচ্চ গতি। এর চেয়ে লঘু আমরা চাইলে করতে পারবো দ্রবণকে, কিন্তু আয়নের গতিবেগ আর বৃদ্ধি পাবে না। তো যেহেতু আয়নের গতিবেগ বৃদ্ধি পাবে না, তাই সেক্ষেত্রে সেই তুল্য পরিবাহিতার মানটাও কিন্তু ফিক্স থাকবে, অর্থাৎ তুল্য পরিবাহিতার সর্বোচ্চ মান হবে এই ল্যামডা নট, এই মানটা। তো আমরা যদি একটা গ্রাফ আঁকি, যেই গ্রাফে এক্স অক্ষ বরাবর হচ্ছে আমরা √c কে বসাচ্ছি, যেটা c হচ্ছে ঘনমাত্রা, অর্থাৎ ঘনমাত্রার বর্গমূলে যে মানটা সেটা বসাচ্ছি, এবং y অক্ষে হচ্ছে আমরা এখানে বসাবো হচ্ছে যে তুল্য পরিবাহিতা সেই রাশিটাকে, অর্থাৎ ল্যামডাকে। তাহলে এখানে আমরা যত সামনে আগাবো এক্স অক্ষে তত কিন্তু ঘনমাত্রা বৃদ্ধি পাবে। তো এটা যদি হয় 0.5, এটা হবে 1, এটা 1.5, 2, 2.5, এভাবে আগাবে। আর আমরা y অক্ষে যত উপরের দিকে উঠবো তত কিন্তু পরিবাহিতা বৃদ্ধি পাবে। তো এই ক্ষেত্রে আমরা যখন হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে গ্রাফ আঁকবো, আমরা জানি যত ঘনমাত্রা বেশি তত সেটার কিন্তু পরিবাহিতা কম, কারণ ঘনমাত্রা বেশি হলে দ্রবণটার যে আয়নগুলো সেগুলো অনেক কাছাকাছি থাকে, যার কারণে হচ্ছে তাদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করায় পরিবাহিতা হ্রাস পায়।
তাহলে এই জায়গায় যদি যখন হয় 2.5 সেটা হবে √c এর মান, তখন আমাদের ধরলাম পরিবাহিতা হচ্ছে 20। তো আমরা যত কম ঘনত্বের দিকে যাব অর্থাৎ ঘনমাত্রা যত হ্রাস পাবে পরিবাহিতা কিন্তু তত বৃদ্ধি পাবে, কারণ আমরা বললাম ঘনমাত্রা হ্রাস পেলে পরিবাহিতা বৃদ্ধি পায়, কারণ আয়নের গতিবেগ বৃদ্ধি পায়। তো সেই ক্ষেত্রে একটা সবল তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে আমরা প্রায় ঘনমাত্রা যখন প্রায় 0-র কাছাকাছি অর্থাৎ খুবই লঘু দ্রবণ, সেই অসীম লঘুতায় যে মানটা পাই ল্যামডার, সেটাই হচ্ছে ল্যামডা নট। তো এই ল্যামডা নটই হচ্ছে তুল্য পরিবাহিতা সর্বোচ্চ ভ্যালু, এর চেয়ে বেশি পরিমাণের পরিবাহিতা আসলে সম্ভব না। এরপরে আমরা ঘনমাত্রা যদি আরো লঘু করি পরিবাহিতা একই থাকবে। এটা হলো সবল তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে ঘটনা। এখন আমরা যদি দুর্বল তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে চিন্তা করি, সেই ক্ষেত্রে কি হবে? দুর্বল তড়িৎ বিশ্লেষের বৈশিষ্ট্যই হচ্ছে এটা খুবই কম পরিমাণে দ্রবণে আয়নিত হয়। তো আমরা যখন একটা দুর্বল তড়িৎ বিশ্লেষের 1 গ্রাম তুল্যভর পরিমাণ নিব, সেটা যদি হয় 500 মিলিলিটার একটা দ্রবণ, তখন সেটা যতটুকু আয়নিত হবে, কিন্তু আমরা যখন লঘু করব দ্রবণটা তখন কিন্তু আয়নিত হওয়ার প্রবণতা বেড়ে যায়, কারণ আমরা জানি দুর্বল তড়িৎ বিশ্লেষের একটা বৈশিষ্ট্য হচ্ছে যত আমরা লঘুকরণ করব তত সেটার যে আয়নিত হওয়ার প্রবণতা সেটা একটু বাড়তে থাকে। এটা কিন্তু অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে আমরা ফার্স্ট পেপারে পড়েছিলাম। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যত আমরা লঘু করছি সেখানে আয়নের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে যেই ফ্যাক্টরটা কাজ করে সেটা হচ্ছে আয়নের সংখ্যা, সেটা কিন্তু আয়নের গতিবেগ না। আয়নের সংখ্যা যত বৃদ্ধি পাবে তত ঘনমাত্রা তত কিন্তু আমাদের পরিবাহিতা বৃদ্ধি পেতে থাকবে। তো সেই ক্ষেত্রে একই রকম যে ঘনমাত্রা যত আমরা হ্রাস করব আয়নের সংখ্যা বৃদ্ধি পাবে, আর আয়নের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিবাহিতা বৃদ্ধি পেতে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা যখন খুবই বেশি ঘনমাত্রার দ্রবণটা রেখেছিলাম তার পরিবাহিতা ছিল খুবই কম মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে। যত আমরা পরিবাহিতা বৃদ্ধি করা শুরু করলাম, যত আমরা ঘনমাত্রা হ্রাস করা শুরু করলাম, সেটার পরিবাহিতা বৃদ্ধি পাওয়া শুরু হলো। বৃদ্ধি পেতে পেতে হয় কি, মৃদু তড়িৎ বিশ্লেষণ যেহেতু কখনোই কিন্তু সম্পূর্ণ আয়নিত হয় না, সেটা একটা সাম্যাবস্থায় চলে আসে। তো যখন সাম্যাবস্থায় চলে আসে তখন সেটা আমরা যতই লঘুকরণ করি না কেন সেটার মধ্যে আয়নের সংখ্যা আর কিন্তু বৃদ্ধি পাবে না, আয়নের সংখ্যাটা ফিক্সড হয়ে যাবে, যার কারণে পরিবাহিতাটাও আর সেইভাবে বৃদ্ধি পাবে না, অর্থাৎ সেটাকে আর লঘুকরণ করা হবে না, কিন্তু পরিবাহিতাটা মোটামুটি একটা মানে এসে ফিক্সড হয়ে যায়। তো যেহেতু এখানে অসীম লঘুতার যে ব্যাপারটা অর্থাৎ দ্রবণকে অনেক বেশি লঘুকরণ করার ব্যাপারটা, এটা আসলে আমরা মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে করেও কোনো লাভ হয় না, কারণ আয়নের সংখ্যার কোনো হেরফের আর হয় না একটা নির্দিষ্ট ঘনমাত্রার পর। এই কারণে সেটার ক্ষেত্রে তুল্য পরিবাহিতার যে অসীম লঘুতার মান সেটা কিন্তু পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে আমরা যদি দুইটা কার্ভকে কম্পেয়ার করি, এটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষের কার্ভ আর এটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষের কার্ভ। সবলটা মোটামুটি একটা রৈখিকভাবে কার্ভটা মানে যত ঘনমাত্রা হ্রাস পেয়েছে তত বৃদ্ধি পেয়েছে আর কি, কার্ভটা উপরের দিকে উঠেছে ওয়াই অক্ষে বরাবর। আর যেটা দুর্বল তড়িৎ বিশ্লেষণ সেটা কিন্তু একটু বক্রভাবে উপরের দিকে উঠেছে এবং এক পর্যায়ে যে ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে গেছে, অর্থাৎ এখানে আমরা আর ঘনমাত্রাকে আর হ্রাস করতে পারছি না, যেহেতু এই কারণে ওইটা ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে যায়। তো এটা গেল সবল এবং দুর্বল তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের যে পরিবাহিতার ব্যাপারটা সেই সম্পর্কিত একটা লেখচিত্রের আলোচনা। তো এই ব্যাপারটাকে একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, যে সূত্রটাতে যে ল্যামডা নট সেটা উপস্থিত আছে, অর্থাৎ তুল্য পরিবাহিতার অসীম লঘুতার যে মান সেটা। তো ল্যামডা সি ইজ ইকুয়াল টু ল্যামডা নট মাইনাস বি √c। এই সূত্রটা একমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? সবল তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে। যেহেতু দুর্বল তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ল্যামডা নটের মানটা পাওয়া যায় না, সেই ক্ষেত্রে দুর্বলের ক্ষেত্রে এই সূত্রটা কার্যকর হবে না। বিজ্ঞানী কোল রাশ এই সূত্রটা প্রদান করেছেন সবল তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে, এবং এখানে রাশিগুলোর পরিচয় ল্যামডা সি হচ্ছে সি ঘনমাত্রায় তুল্য পরিবাহিতা, ল্যামডা নট হচ্ছে অসীম লঘুতায় তুল্য পরিবাহিতা, বি একটা ধ্রুবক রাশি যেটা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকম, মানে একটা নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে বি এর মান ফিক্সড, এবং সি হচ্ছে ঘনমাত্রা, √c মানে ঘনমাত্রার বর্গমূলের মান। তো এই হচ্ছে আজকে আমাদের তড়িৎ পরিবাহিতার ক্ষেত্রে যে নির্ভরশীলতা সে সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে সবল তড়িৎ পরিবাহী এবং দুর্বল তড়িৎবাহীর মধ্যে কোন ফ্যাক্টরটা আসলে কাজ করে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।